আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, ইংলিশ মজা জবের আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় বাংলাদেশে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েই থাকে, মানে বাদ যায় না, বাদ যাওয়ার সম্ভাবনা একেবারেই কম, এরকম একটা টপিক হচ্ছে বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না, এরকম পরীক্ষা বাংলাদেশে খুব কম হয়। মানে এখান থেকে এক কথায় অনেক প্রশ্ন হয় এবং এই জায়গাটা খুবই গুরুত্ব দিয়ে পড়া উচিত চাকরি প্রত্যাশী যারা চাকরি পেতে চান তাদের। এবং এই নদ নদী থেকে অনেক ধরনের প্রশ্ন হয় এবং অনেকেই কনফিউজড হন, অনেকে মনে রাখতে পারেন না নদ নদী থেকে, এবং নদ নদীর এই বিষয়টা অনেকের কাছে একেবারে অস্পষ্ট, ক্লিয়ার নয়, এরকম হয়ে থাকে। তো আজকের ক্লাস করার পরে ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে আপনার মুক্তি মিলবে যে আপনি নদী থেকে, বাংলাদেশের নদীর আমি দুইটা ক্লাস নেব, আগেই বলি বাংলাদেশের নদ নদীর উপরে আমি ইনশাল্লাহ দুইটা ক্লাস নেব। তার মধ্যে আজকের প্রথম ক্লাস, এর পরে আমি আরেকটা ক্লাস নেব। আজকের ক্লাসে আমি বাংলাদেশের নদ নদীর মূলত প্রধানত উৎসস্থান এবং মিলিত স্থান, যেগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, সেই জায়গাগুলো দেখাবো। সাথে সাথে আরও কিছু কনসেপ্ট একেবারে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে দেরি না করে শুরু করি। আবু রায়হান বলছেন যে স্যার ক্লাস কি ইউটিউবে পাবো? আপাতত এই ক্লাসটি এখানেই পাবেন, আপনি ইংলিশ মজা জব এই পেজেই পাবেন। এরপরে পরবর্তীতে হয়তো আমরা ইউটিউবেও এই ক্লাসগুলো দেওয়ার চিন্তাভাবনা করব। তো আপাতত এখানেই হচ্ছে ক্লাস এবং এখানে আপনি পাবেন। এবং ফেসবুকের নিয়ম অনুযায়ী এই ক্লাসের ভিডিওগুলো আমাদের ফেসবুকের এই পেজে, ইংলিশ মজা জব পেজে 30 দিন অবস্থান করবে। আপনি এই 30 দিনের মধ্যে ভালো করে আয়ত্ত করে নিতে পারেন। আমি আশা করি যে আজকের এই ক্লাসটা আপনি লাইভ করলে আপনার এই ক্লাসটি দ্বিতীয়বার আর করার প্রয়োজন হবে না। তারপরেও কিছু জায়গায় যদি কনফিউশন তৈরি হয় তাহলে অবশ্যই আপনি আবার দেখে নিতে পারবেন। তাহলে আমরা শুরু করি বাংলাদেশের নদ নদী। এই নদ নদী থেকে পড়তে গেলে আমাদের যারা আমরা বাংলাদেশের মানুষ, তাদের মধ্যে আমার মনে হয় 90% মানুষই একটা ভুল ধারণা নিয়ে থাকে নদ এবং নদী এইটা আসলে কি জিনিস। নদী কি এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, যে উঁচু কোনো জায়গা থেকে নদী আসলে কি, উঁচু ধরেন যে একটা পাহাড় বা একটা পর্বত, এই পাহাড় বা পর্বতের গা থেকে, ঝর্ণা থেকে নিচের দিকে আস্তে আস্তে এই পানির প্রবাহ যখন গড়ায় তখন এইটাকে কি বলা হয়? এইটাকেই নদী বলা হয়। এটা খুবই সিম্পল, এটা কখনো পরীক্ষায় আসবে না যে নদী কাকে বলে। এখন নদ এবং নদী এই দুইটা শব্দ নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি এটা আমরা অনেকেই জানি না। বাংলাদেশের 90% মানুষই জানে না যে নদ এবং নদীর মধ্যে আসল পার্থক্য কি। সবার ধারণা যেটা, সেটা আমি বোর্ডে রেখেছি। বাংলাদেশের মানুষ নদ এবং নদী বলতে যা বোঝে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। প্রথম সংজ্ঞাটা, প্রথম সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলধারা হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে। এই নদীর সংজ্ঞাটা ঠিক আছে। মানে আমি যেটা দেখালাম, পাহাড় পর্বত বা উঁচু কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন জনপদের মধ্যে দিয়েই তো নদী যায়, তাই না? নদী গিয়ে অন্য একটা জল ধারায় বা জলাশয়ে পতিত হয়, সেটা হতে পারে হ্রদ, হতে পারে সমুদ্র, তো একে নদী বলে। এইটা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন বাংলাদেশের মেঘনা, সুরমা, যমুনা, কুশিয়ারা, পদ্মা, নীল, তারপরে হচ্ছে আমাজন, এরকম আরো পৃথিবীতে অনেক অনেক অসংখ্য নদী আছে। এইটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এইটা ঠিক, নদীর সংজ্ঞাটা ঠিক। এবার নদ কি, এই নদ এইটা আসলে কি, এইটা নিয়েই সমাজে ভুল ধারণা প্রচলিত আছে। নদ বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না। ভালো করে বুঝেন, যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে নদ বলে। এইটা ভুল, এটা ভুল। এই সংজ্ঞাটা, এই জায়গাটা একেবারেই ভুল, একেবারেই রং। আমি বুঝাতে পারলাম? এরকম কোনো শর্ত নেই। আচ্ছা, এটা যদি
ধরে নিই যে আমরা এই সংজ্ঞাটা সত্যি, যে যে নদী থেকে কোনো শাখা হয় না তাকে নদ বলে। মানে ব্যাপারটা আমরা আরো সহজ করে বুঝি, যে আমরা মনে করি নদ মানে ছেলে পুরুষ লিঙ্গ, আর নদী মানে স্ত্রীলিঙ্গ। আরো সহজভাবে বুঝি, এটা পুরুষ মানুষ আর এটা মানে পুরুষ, আর এটা হচ্ছে নারী। নারীর যেহেতু বাচ্চা হয়, তাই না, নারীর পেট থেকে বাচ্চা হয়, স্ত্রীবাচক শব্দ, তাহলে এটা নদী, সে জন্ম দেয়। যেমন পদ্মা নদী, কেন? কারণ পদ্মার পেট থেকে গড়াই, তারপরে হচ্ছে আড়িয়ালখা, মধুমতি, ইছামতি, এই নদীগুলোর জন্ম হয়েছে। তার মানে আমরা বুঝি যে এইটা তাহলে নদী, যেহেতু স্ত্রী, তার পেট থেকে আরো নদীর জন্ম হলো। এবার আমরা বলছি ব্রহ্মপুত্রকে নদ বলছি, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে একটা নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো কেন এইটা নদ? সংজ্ঞায় বলছে এর পেট থেকে কোনো শাখার সৃষ্টি হয় না। এবার দেখেন তো, ব্রহ্মপুত্রের কি কোনো শাখা নেই? যমুনা, শীতলক্ষা, এগুলো ব্রহ্মপুত্রের শাখা। তাহলে এ তো ছেলে মানুষ, এর পেট থেকেও বাচ্চা হইলো, তাহলে সংজ্ঞা মিলল? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে শাখা সৃষ্টি হওয়া বা না হওয়া, এতে নদ নদীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা আসলে কোথায় সেটা আমরা একটু দেখি। পার্থক্যটা হচ্ছে ব্যাকরণগত পার্থক্য। বাংলা ব্যাকরণে, আপনারা যারা বাংলা ব্যাকরণ পড়েছেন নিশ্চয়ই জানেন যে পুরুষবাচক শব্দে শেষে অকারান্ত হয়, মানে পুরুষবাচক শব্দের শেষে অ এই প্রত্যয়টা থাকে। যেমন মনে করেন আত্মজ, আত্মজ, এখানে জয়ের সাথে কিন্তু একটা অ আছে, আত্মজ, ঠিক আছে, আত্মজ। হ্যাঁ, আবার আমরা যে শব্দটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নদ। এই নদের দয়ের শেষে একটা অ আছে, তাই না? অ, নদ, নদ, ঠিক আছে, এইভাবে আছে। আমি বাংলা ব্যাকরণ পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি নদ এবং নদীর মধ্যে ব্যাকরণগত পার্থক্য। তাহলে বাংলা ব্যাকরণে পুরুষবাচক শব্দ অকারান্ত হয়, আর স্ত্রীবাচক শব্দ আকারান্ত বা ইকারান্ত হয়। যেমন আত্মজ, এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে আত্মজা। এখানে কি দেখেন, একটা আ আসলো, আত্মজ, এর স্ত্রীলিঙ্গ কি? আত্মজা, তাহলে আ আসলো, তাই না? আবার নদের স্ত্রীলিঙ্গ হচ্ছে নদী, এখানে কি আসলো? একটা ই, দীর্ঘই আসলো, তাহলে এখানে কি আসলো? দীর্ঘই, মানে রস্বই দীর্ঘ, এটা মানে ই আসলো। তার মানে বাংলা ব্যাকরণগত সমস্যা, নদ এবং নদী এর মধ্যে পার্থক্য কি, আমরা এরপর থেকে এটা যেন আর কখনোই ভুল না করি। নদ হচ্ছে বাংলা ব্যাকরণে পুরুষবাচক শব্দ, আর নদী বাংলা ব্যাকরণে একটা স্ত্রীবাচক শব্দ। প্রকৃতপক্ষে নদ আর নদীর মধ্যে গঠনগত, শাখা প্রশাখাগত কোনো পার্থক্য নেই। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি যে নদ এবং নদী কি। এইবার আর একটা জায়গায় সবার কনফিউশন থাকে, শাখা নদী এবং উপনদী, এই দুইটা আসলে কি জিনিস? শাখা নদী আর উপনদী কি জিনিস? আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সাথে থাকেন, ইনশাআল্লাহ নদ নদীর উপরে আপনাদের যে কনফিউশন যদি থেকে থাকে সেটা দূর হবে। তাহলে আমরা এবার জানবো হোয়াট ইজ শাখা নদী অ্যান্ড হোয়াট ইজ উপনদী। এই শাখা আর উপ, এই দুইটা শব্দ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। শাখা কি আর উপ কি? উপ বাংলা ব্যাকরণে সম্ভবত একটা হচ্ছে প্রত্যয়, তাই না? মানে উপশহর, উপনদী, উপঢৌকন, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেখানে পরে যাচ্ছি। এই শাখা শব্দের অর্থ আসলে কি? শাখা, গাছের যদি বলি শাখা, তাহলে গাছের আসলে কি? এটা ডাল, গাছের ডাল, তাই না? শাখা মানে ডাল। এবার উপতে পরে যাচ্ছি। তো মনে করেন এইটা একটা গাছ, আমি একটা সবুজ সুন্দর গাছ আঁকানোর চেষ্টা করি, তো সেটা সুন্দর হোক আর অসুন্দর হোক আপনি বুঝে নেন যে এটা একটা গাছ, এইটা একটা গাছ, হ্যাঁ, এটা মাটি, গাছ। এইবার এই গাছের ডাল আছে, তাই না? এটা হচ্ছে গাছের ডাল, এটা মনে করেন গাছের একটা ডাল, এইটা এখানে গাছের একটা ডাল, এখানে পাতা আছে আরো, হ্যাঁ, খুবই চমৎকার একটা গাছ আঁকালাম আমি। তো গাছের এক পাশ, এই পাশে আমাদের দরকার নেই। এবার দেখেন তো, গাছের এই ডাল, এটা মূল গাছ, গাছের কি এটা মূল, আর
এইটা হচ্ছে কি বললাম, ডাল। এবার এই গাছের ডাল পানি পায় কোত্থেকে? পানি কি গাছের ডাল এখান থেকে পায়, পাতা থেকে পায়, নাকি গাছের এই গোড়া মূল এখান থেকে গাছে পানি যায়, ডালে পানি যায়? অবশ্যই গাছের ডাল পানি নেয় গাছের মূল হতে, তাই না? তার মানে মূল প্রধান নাকি শাখা প্রধান? অবশ্যই মূল প্রধান। তার মানে এবার আমি আপনাকে, এটা নিশ্চয়ই বুঝেছেন যে শাখা পানি পায় কোত্থেকে? মূল গাছ থেকে। এবার আমরা নদীতে নিশ্চয়ই পানি থাকবে, নদীতেও পানির একটা ব্যাপার থাকবে। এবার আমরা শাখা নদী আর উপনদীটা খুব ভালো করে বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি প্রথমেই একটা মূল নদী আঁকাতে চাই। মনে করেন এইটা একটা পাহাড়, এই পাহাড় থেকে একটা নদীর সৃষ্টি হলো, এই একটা নদী, এইটা এদিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এটা মূল নদী। মূল নদীটা আমরা চাইলে আর একটু মোটা করতে পারি, যেহেতু একটা মূল নদী, এটা হচ্ছে মূল নদী। ওকে, এই মূল নদী যাচ্ছে। এবার আমরা প্রথমে উপনদীটা বুঝি, তারপরে শাখা নদী বুঝবো। মূল নদী এখানে যখন যাচ্ছিল তখন উপর থেকে, এখানে মনে করেন আরেকটা পাহাড় আছে, এইখান থেকে আরেকটা নদী এই নদীর সঙ্গে এসে মিশলো। একটু খেয়াল করেন, এই নদীর নাম আমরা দিলাম, বাংলাদেশের নদীর নাম অনুসারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই নদীর নাম আমরা দিলাম মহানন্দা। এইটার আমরা একটা নাম দিব, এইটার নাম আমরা দিব হচ্ছে পদ্মা, এইটার নাম আমরা দিব পদ্মা। এটা কি তাহলে? পদ্মা নদী। এবার দেখেন তো, মহানন্দা নদীর পানি কি পদ্মা নদীর মধ্যে আসছে, নাকি পদ্মা নদীর পানি উপরের দিকে মহানন্দার দিকে যাচ্ছে? অবশ্যই মহানন্দা নদীর পানি এই উপর থেকে পদ্মা নদীতে এসে মিশছে, তাই না? এদিক থেকে এসে এই পদ্মা নদীর মধ্যে এই পানিটা চলে যাচ্ছে। তাহলে মহানন্দা নদী পদ্মার উপনদী। এবার সংজ্ঞাটা বলি, যে নদী তুলনামূলক ছোট, অপেক্ষাকৃত ছোট নদী, ছোট মানে দৈর্ঘ্যে হতে পারে, প্রস্থে হতে পারে, বা দৈর্ঘ্যে প্রস্থে ছোট একটা নদী উপর থেকে এসে মূল একটা নদীতে পতিত হয়, প্রবাহিত হয়, তাকে বলা হয় ওই মূল নদীর উপনদী। কথাটা কঠিন হয়ে গেল। আবার বলি, এমন একটা নদী যেটা আকার আয়তনে ছোট, এই নদী অল্প স্বল্প কিছু পানি নিয়ে এসে বিশাল বড় একটা নদীতে তার পানিটা ঢেলে দিয়ে তার সাথেই রাস্তা ধরলো। এইবার ওই ছোট নদীটা বড় নদীর উপনদী। তাহলে এইখানে মহানন্দা নদী, এই মহানন্দা নদী, এটা মহানন্দা কি পদ্মার উপনদী। কে? মহানন্দা পদ্মার উপনদী। কারণ মহানন্দা নদী ছোট এবং মহানন্দা নদীর পানি এসে পদ্মায় পড়ছে এবং এই পানিটা পদ্মার সাথে মিশ হয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। আশা করি বুঝতে পেরেছি যে উপনদী কি জিনিস। এবার শাখা নদীতে আসি। শাখা নদী হচ্ছে মূল নদী চলে যাচ্ছে, মূল নদী কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। এবার মূল নদী প্রবাহিত হতে হতে এর পাড় সব জায়গায় কিন্তু একই সমান মজবুত বা উঁচু হয় না। কিছু কিছু জায়গায় এই মূল নদীর পাড় যখন দুর্বল হয় অথবা অপেক্ষাকৃত নিচু জায়গা হয়, তখন মূল নদীর পানি এই মূল নদী থেকে মূল প্রবাহ বাদ দিয়ে পাশের দিকে আলাদাভাবে প্রবাহিত হতে শুরু করে। আমরা নদীটা নষ্ট হয়ে গেল আমাদের। তাহলে এইটা ছিল আমাদের মূল নদী। আমরা লাল দেখেই আঁকাই। এই মূল নদী থেকে আরেকটা নদী বের হয়ে, একটা বা দুইটা নদী বের হয়ে, বা অসংখ্য হতে পারে, এই নদীটা বের হয়ে নিচের দিকে যাচ্ছে। এই মূল নদীর আসল প্রবাহ ছিল সামনের দিকে, সামনের দিকে না গিয়ে একটা দুর্বল জায়গা পেয়েছে, ফাটল পেয়েছে, ওখান দিয়ে এই নদীটা বের হয়ে আগেই অন্যদিকে নিচের দিকে রাস্তা ধরলো। এই নদীটার আমরা নাম দিলাম মধুমতি। এই নদীটার আমরা নাম দিলাম কি? মধুমতি। এইবার এই মধুমতি, দেখেন তো মধুমতি নদীর পানি কোত্থেকে আসছে? মূল থেকে আসছে। যেভাবে গাছের ডাল মূল থেকে পানি পেত, ঠিক একইভাবে এই মধুমতি নদী মূল নদী পদ্মা থেকে তার পানিটা পাচ্ছে। এবার তাহলে মধুমতি পদ্মার কি?
শাখা নদী, শাখা নদী। আশা করি বোঝাতে পেরেছি যে শাখা নদী কি আর উপনদী কি। এই জিনিসটা আরো একটু ভালোভাবে আপনি চাইলে বুঝতে পারেন, যারা গ্রামে যাদের বাড়ি, যারা ফসলে সেচ দেন, ধরেন যে আপনি এইখানে একটা মোটর দিয়ে পানি তুলছেন, এখানে একটা মোটর দিয়ে কি করছেন, পানি তুলছেন, এই পানি পড়ছে আপনার জমিতে যাচ্ছে, জমিতে যাওয়ার জন্য একটা ক্যানেল দিয়েছেন, একটা ড্রেন দিয়েছেন, এই ড্রেনে পানি যাচ্ছে, যাইতে যাইতে এইখানে একটা দুর্বল জায়গা হয় না, দুর্বল জায়গায় এই ড্রেনটা ভেঙে কি হয়, পানি বের হয়ে অন্যদিকে চলে যায়। এই যে মূল যে আপনার ড্রেন, মূল যে আপনার নালা, এটার নাম হচ্ছে মূল নদী, আর দুর্বল অংশ দিয়ে ফাটল দিয়ে যে পানিটা বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে শাখা নদী। ঠিক আছে, এভাবেও চাইলে বুঝতে পারেন। আশা করি মূল নদী কি, শাখা নদী কি আর উপনদী কি আমরা বুঝতে পেরেছি। এইবার আমরা আরেকটা টার্ম দেখব, আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী কি জিনিস? আন্তঃসীমান্ত নদী হচ্ছে যে নদী একাধিক দেশ দিয়ে প্রবাহিত হয়। মানে কি, এমন একটা নদী যে নদী একটা দেশে উৎপন্ন হয়ে একের অধিক দেশ এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। যেমন মনে করেন পদ্মা নদী ভারতে উৎপন্ন হয়েছে, এইখানে মনে করেন ভারত বাংলাদেশের সীমানা, ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, তাহলে এটা কি নদী হবে? একটা আন্তঃসীমান্ত নদী। ঠিক একইভাবে কর্ণফুলী নদী, এটা মায়ানমারে উৎপন্ন হয়েছে, আবার বাংলাদেশের মধ্যে এসেছে। আবার ব্রহ্মপুত্র নদী দেখেন, তিব্বত, চীনের তিব্বতে উৎপন্ন হয়েছে, তিব্বত থেকে চীনে গেছে, চীন থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশ, তাহলে এটাও একটা আন্তঃসীমান্ত নদী। তো বাংলাদেশে এরকম আন্তঃসীমান্ত নদী মোট আছে 57টি। কয়টি? 57টি। পরীক্ষায় অসংখ্যবার এসেছে যে বাংলাদেশে কি বলে যে আন্তঃসীমান্ত নদী কয়টি, এটা যেন কোনোভাবেই ভুলে যাবেন না। এই 57, 3 আর 54, এই তিনটা সংখ্যা বলেছিলাম যে এমন নদী যেটা এক দেশ থেকে উৎপন্ন হয়ে আরো একটা দেশে প্রবাহিত হয়, কারণ নদীকে বর্ডার দিয়ে বাধা দেওয়া যায় না, যদিও এখন বাঁধ দিয়ে বাধা দিচ্ছি আমরা, তাই না? এই 57টার মধ্যে শুধুমাত্র ভারত থেকে বাংলাদেশে এসেছে 54টি নদী। ভারত থেকে বাংলাদেশে এসেছে পদ্মা, ভারত থেকে বাংলাদেশে এসেছে ব্রহ্মপুত্র, তিস্তা, তারপরে হচ্ছে মহানন্দা, এরকম আরো অনেক নদী। এইটার সংখ্যা কত? এই অনেক নদীর সংখ্যা 54টি। এরকম আরো 54টি সব মিলে নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে এসেছে। এইবার এই 57র মধ্যে 3টি নদী এসেছে মিয়ানমার থেকে। এই 3টির নাম জানা যেতেই পারে, এই 54টির নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ওটা কখনোই আসবে না। হ্যাঁ, যে পদ্মা নদী কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে, এইটা আমার মনে হয় না যে কোনোদিন পরীক্ষায় আসবে। বরং এই 3টা নদী আমরা জেনে নিতে পারি। এই 3টা নদীর 1 নাম্বার হচ্ছে নাফ নদী, নাফ নদী। 2 নাম্বার হচ্ছে সাঙ্গু নদী, সাঙ্গু। আর 3 নাম্বার হচ্ছে মাতামুহুরী। এই 3টা নদী উৎপন্ন হয়েছে কোথায়? এই 3টা নদীর জন্ম মিয়ানমারে, এবং মিয়ানমার থেকে তারা বাংলাদেশে এসেছে। এই 3টা আর এই 54টা, টোটালি 57টা। মনে থাকবে? এই 3টা সংখ্যা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে। এরপরে আমরা আরো একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ জায়গায় যাব, যে বাংলাদেশের যে প্রধান প্রধান নদীগুলো, এই নদীগুলোর উৎপত্তি স্থল কোথায় এবং একে অপরের সঙ্গে মিলিত হয়েছে কোথায়, সেই জায়গাটা আমরা দেখব। এইটা আসলে খুবই কঠিন অনেকের কাছে, অনেকে অনেকভাবে পড়ে থাকেন, অনেকে অনেকভাবে পড়িয়ে থাকেন। হ্যাঁ, তো আমি আজকে আপনাকে যেভাবে পড়াচ্ছি এভাবে একটু ট্রাই করে দেখেন, আপনার আশা করি মনে থাকবে। বাংলাদেশের নদীগুলোর উৎস, আমি প্রথমে বাংলাদেশের একটা সাদা ম্যাপ নিয়েছি, এরপরে এই নদীগুলো বিভিন্ন কালার দিয়ে আঁকিয়ে রাখলাম যেন আপনার সময় সেভ হয়, এই জন্যে আর কি। তো এরপরে আমি আরেকটা সাদা ম্যাপ রেখেছি আপনার জন্য, নদীটা আবার আঁকায় দেখাবো। এবার আমরা জাস্ট কয়েকটা বাংলাদেশের যত নদী আছে সবগুলোর উৎস আপনার পড়ার দরকার নেই। বাংলাদেশের নদী আছে কত, প্রাসঙ্গিকভাবে বলি, বাংলাদেশের নদীর সংখ্যা কত? বাংলাদেশে মোট নদী, বাংলাদেশে মোট
নদীর সংখ্যা কত? এইটা আসলে অনেক বিতর্কিত একটা ইস্যু। সাধারণভাবে বলা হয় যে বাংলাদেশে 1008টি নদী আছে, সাধারণভাবে বলা হয়। এটা কি সাধারণ তথ্য, সাধারণ তথ্য। এইবার নদী গবেষণা ইনস্টিটিউট আছে বাংলাদেশে, তারা বলে একটা ফিগার। বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড আছে, PAUBO, এরা প্রতি বছর বছর এদের ফিগার চেঞ্জ করে। যেমন দেখেন 2024 সালে পানি উন্নয়ন বোর্ড বলেছিল বাংলাদেশে 1226টার মতো, মোটামুটি 1226 বা এই টাইপেরই একটা সংখ্যা বলেছিল, আমি যদি ভুল না করি। এবার 2025 সালে তারা এসে বলছে বাংলাদেশের নদী সংখ্যা 1400 প্লাস। সুতরাং এই জায়গাটা এভাবে গুরুত্ব দেওয়ার দরকার নাই। আপনি এটা পরীক্ষায় আসবে না যে বাংলাদেশের কতটি নদী আছে, এটা সাধারণত পরীক্ষায় আসে না। হ্যাঁ, আবার আমরা কাব্যিকভাবে বলে থাকি যে বাংলাদেশ হাজার হাজার নদী দ্বারা বেষ্টিত। হ্যাঁ, এটাও ভুল কথা। তো এবার আমরা যাব, আসলে যেটা বলছিলাম যে বাংলাদেশে 1100 নদী থাক, 1000 নদী থাক বা 700 নদী থাক, এই নদীগুলোর সবগুলোই আপনার জানার কোনো প্রয়োজন নেই। কোনগুলো জানার প্রয়োজন সেগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখেন এইটা একটা জায়গার নাম আমি লিখেছি, এটা একটা জায়গা, এবং এই জায়গা মনে করেন হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ। এই জায়গাটার নাম হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ। আমরা পদ্মা থেকে শুরু করব। এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, কেয়ারফুলি খেয়াল করেন। এই জায়গাটার নাম কি? গাঙ্গোত্রী হিমবাহ। এই গাঙ্গোত্রী হিমবাহটা কোথায়? হিমালয় পর্বত। আমরা জানি বাংলাদেশের উত্তর পশ্চিমে, মানে এই অঞ্চলে ম্যাপের উপরের দিকে অলওয়েজ উত্তর হয়, নিচে দক্ষিণ হয়, ওই পাশটা হয় পূর্ব আর এই পাশটা হয় পশ্চিম। তাহলে এই কর্নারটা হবে কি? উত্তর পশ্চিম। বাংলাদেশ থেকে উত্তর পশ্চিমে হিমালয় পর্বত অবস্থিত। এই হিমালয় পর্বত থেকে বিশ্বের বিখ্যাত অনেকগুলো নদীর উৎপত্তি। তার মধ্যে একটা হচ্ছে পদ্মা বা গঙ্গা, সিন্ধু, তারপরে ব্রহ্মপুত্র, এরকম রাভি নদী, এরকম আরো অনেকগুলো, ইরাবতী নদী। এইগুলো এই হিমালয় পর্বতের বিভিন্ন শাখা প্রশাখা থেকে উৎপন্ন হয়েছে। ঠিক হিমালয় পর্বতের তেমনই একটা জায়গার নাম হচ্ছে, হিমবাহের নাম হচ্ছে গাঙ্গোত্রী। এইখান থেকে উৎপন্ন হয়ে একটা নদী, এটা ভারতের নাম হচ্ছে গঙ্গা। ভারতের নাম কি? গঙ্গা। এই ভারত থেকে যখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দিয়ে প্রবেশ করলো, তখন এর নাম হয়ে যায় পদ্মা। পদ্মা নদী এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এপাশে চাঁপাইনবাবগঞ্জ, এখানে চাঁপাই, এখানে রাজশাহী, এখানে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, হ্যাঁ এই জায়গা, সিরাজগঞ্জ না, পাবনা, এই জায়গাগুলো হয়ে তারপরে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এইভাবে যেতে থাকে। আর এই পাশে আছে কুষ্টিয়া, তারপরে হচ্ছে শরীয়তপুর, রাজবাড়ী, এইভাবে এই পদ্মা নদী আগাতে থাকে। আগাতে আগাতে এই পর্যন্ত এসে আমরা একটু থামবো। তাহলে পদ্মা নদী বাংলাদেশের এইখান থেকে এই পর্যন্ত, এই লাল অংশটুকু, ঠিক আছে, এই জায়গার নাম পদ্মা নদী। এবার পদ্মা নদী থেকে আরো গুরুত্বপূর্ণ এক্সট্রা কিছু তথ্য বলি। পদ্মা নদীর আরেকটা নাম হচ্ছে কীর্তিনাশা। কি নাম? কীর্তিনাশা। কীর্তিনাশা মানে কি? কীর্তি নাশ করে যে। কীর্তি মানে কি? কীর্তি মানে হচ্ছে মানে অর্জন, কীর্তি মানে হচ্ছে মানে কি বলে যে সম্পদ। হ্যাঁ, ভালো সহজে বুঝেন। কীর্তি মানে মনে করেন একটা স্থাপনা, আর নাশা মানে নাশ করে যে। তার মানে পদ্মা নদী তার পাড়ের বহু কীর্তি, বহু স্থাপত্য, বহু রাজত্ব নাশ করেছে, ধ্বংস করেছে। এই জন্য পদ্মা নদীর আরেকটা নাম হচ্ছে কীর্তিনাশা। আরেকটা তথ্য হচ্ছে পদ্মা নদী বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম নদী। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার আপনি ভুল করে দিবেন মেঘনা। কারণ একসময় পড়ানো হতো, বলা হতো যে বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম নদী মেঘনা। কিন্তু বর্তমানে এই তথ্যটা পরিবর্তন হয়েছে। কারণ পদ্মা নদী 341 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে বাংলাদেশের এই চাঁপাই থেকে এই চাঁদপুর পর্যন্ত। এই জন্যে বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা।
একটু থামি কয়েক সেকেন্ড, তাই না? খেয়াল করেন তো আমি এতক্ষণ কি পড়ালাম, এখান থেকে কি কি জানতে পারলাম। আমরা কিন্তু পদ্মা নদীর বেসিক তথ্য পড়ে ফেলেছি। আমরা পদ্মা নদীর বেসিক কি তথ্য পড়লাম? পদ্মা নদীর প্রথমে দেখলাম উৎস। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে যে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোত্থেকে। তাহলে অপশনে যাই থাকুক না কেন একটা থাকবে গাঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, এই গাঙ্গোত্রী হিমবাহ তাহলে পদ্মার উৎস, এখান থেকে পদ্মার জন্ম হলো। এরপরে পদ্মা ভারতের উত্তরপ্রদেশ, বিহার বিভিন্ন জায়গা ঘুরে যখন আসছিল তখন নাম ছিল তার গঙ্গা। এরপরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে সে বাংলাদেশে প্রবেশ করলো, আর আমরা বাংলাদেশের নাম, বাংলাদেশের মানুষ তার নাম রেখে দিলাম পদ্মা। এই পদ্মা বাংলাদেশের 341 কিলোমিটার পথ অতিক্রম করে সে মেঘনার সঙ্গে গিয়ে চাঁদপুরে মিলিত হলো। এবার আমরা এই জায়গাটারও নাম জেনে নেব যে পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হয়েছে। পদ্মা এবং এই জায়গাটা না, এই জায়গাটা পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। চাঁদপুর মনে থাকবে, আপনাকে জিজ্ঞেস করবে পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়েছে, আনসার হচ্ছে চাঁদপুর। ঠিক আছে, পদ্মা থেকে আর কিছু পড়বো না। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে স্যার আপনি তো পদ্মা নদীর শাখা নদী উপনদী কিছু বললেন না। হ্যাঁ, আমি পদ্মা নদীর শাখা নদী উপনদী নিয়ে আর একটা ক্লাস নিব। শুধু পদ্মা না, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীর শাখা নদী উপনদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, হ্যাঁ এই নদীগুলোর শাখা নদী উপনদী নিয়ে আমি আরো একটা ক্লাস নিব ইনশাল্লাহ। একটা ক্লাসে সবকিছু পড়াতে গেলে সব গুলিয়ে নষ্ট হয়ে যাবে, তাই আমরা অল্প অল্প করে শিখি। পদ্মা শেষ, আমাদের দ্বিতীয় নদী আমরা যাব একটু এই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোত্থেকে? ব্রহ্মপুত্রের উৎপত্তি কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। এটা কোথায় অবস্থিত? তিব্বতে। এইটা আসলে এই জায়গাতে না, এটা আরো এই দিকে হতো, কিন্তু আমার বোর্ডে যেহেতু আর জায়গা নাই তাই আমি এখানে লিখেছি। এই জায়গাটা মূলত ভারতের আসাম যে জায়গায় লিখেছি, কিন্তু আপনারা এটা বুঝতে হবে যে এটা কৈলাস শৃঙ্গ আসলে তিব্বতে, অনেক দূরে। এই তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র প্রথমে তিব্বত, তারপরে চীন, তারপরে ভারতের 7 সিস্টার্সের মধ্যে দিয়ে, আসামের মধ্যে দিয়ে, বাংলাদেশের লালমনিরহাট জেলা দিয়ে সে বাংলাদেশে প্রবেশ করেছে। কোন জেলা দিয়ে জানো? এটাও আপনাকে জিজ্ঞেস করবে। পদ্মা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ব্রহ্মপুত্র কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এইটাও জিজ্ঞেস করতেই পারে, পরীক্ষায় আসতেই পারে। তাহলে ব্রহ্মপুত্র বাংলাদেশে এইখানে লালমনিরহাট জেলা আছে, এই লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ এই দিক দিয়ে গিয়ে এই পর্যন্ত আমরা থেমে যাব। ঠিক আছে, ব্রহ্মপুত্র। এবার ব্রহ্মপুত্র থেকে আরো এক্সট্রা কিছু তথ্য আমরা জেনে নিব। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোন নদীটি দীর্ঘতম পথ অতিক্রম করেছে। ভালো করে খেয়াল করুন আমার কথাটা। প্রশ্ন করবে নিচের কোন নদীটি দীর্ঘতম পথ অতিক্রম করেছে। অপশনে থাকবে পদ্মা, অপশনে থাকবে ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, এভাবে থাকবে। এবার আপনি তো জানেন যে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, তাহলে অ্যান্সার চোখ বুঝে অবশ্যই পদ্মা হবে, কারণ দীর্ঘতম পথ পদ্মাই পাড়ি দিয়েছে। না, আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। আপনাকে এটা জিজ্ঞেস করেনি যে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত বা কতখানি দৈর্ঘ্য অতিক্রম করেছে, এটা বলেনি। বলেছে উৎপত্তি যেখানে হয়েছে এই কৈলাস সিংহের মানস সরোবর থেকে শুরু করে এইখানে এই ভৈরব বাজার পর্যন্ত, বাংলাদেশের ভৈরব বাজার পর্যন্ত, এই জায়গা পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম পথ এই ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেছে। কেমন? গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা চাঁদপুর পর্যন্ত যে পথ অতিক্রম করেছে সেটা এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থান থেকে অনেক কম, কিন্তু বাংলাদেশের মধ্যে পদ্মা নদীর দীর্ঘ চাঁপাইনবাবগঞ্জ থেকে চাঁদপুর এইটা সবচেয়ে বেশি।
যেমন লালমনিরহাট থেকে এই ভৈরব বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র বাংলাদেশের অংশ, এই জায়গার তুলনায় এই জায়গাটা বেশি। আশা করি বোঝাতে পেরেছি যে ব্রহ্মপুত্র এই অর্থে দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে উৎপত্তি স্থান হিসেবে, উৎপত্তি থেকে পতন পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে কার মধ্যে? বাংলাদেশে যত নদী আছে তাদের মধ্যে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার দেখেন এই ব্রহ্মপুত্র আস্তে আস্তে এখান থেকে আরেকটা নদী আসলো, এই কালো কালারের যে নদীটা দেখছেন এইটার নাম হচ্ছে তিস্তা। লিখবো কোথায়? জায়গায় তো নাই। এই নদীটার নাম হচ্ছে তিস্তা। এই নদীটা কোত্থেকে উৎপন্ন হয়েছে দেখেন তো? সিকিমের পার্বত্য অঞ্চল, ভারতের যে সিকিম রাজ্য আছে এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এই তিস্তা নদীর উৎপন্ন হয়েছে এবং তিস্তা নদী এসে এই জায়গায় ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। এই জায়গাটার নাম কি? তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে তিস্তা নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে কোথায়? তিস্তা নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে কোথায়? এই জায়গাটার নাম হচ্ছে চিলমারি। এই জায়গাটার নাম কি? আমরা কোথায় লিখবো? আমরা একটু দূরে নিয়ে গিয়ে লিখি, চিলমারি। এই জায়গাটার নাম হচ্ছে চিলমারি। তাহলে বুঝেন যে বাংলাদেশে আমরা আরেকটা নদী পড়লাম ব্রহ্মপুত্র, যে লালমনিরহাট দিয়ে এসে এখানে মিললো। কোথায় মিললো সেটা আমরা পরে দেখব। তার আগে আমরা তিস্তা নদী একটু দেখি। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্রের সঙ্গে যে জায়গাটায় মিলছে এই জায়গাটার নাম হচ্ছে চিলমারি। ঠিক আছে, এবার আমরা আরেকটা নদী আসলে পড়বো, এইটার নাম হচ্ছে মহানন্দা। এই নদী সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন সেই নদীটার নাম হচ্ছে মহানন্দা। এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। এই নদীটাও সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং পদ্মা নদীতে চাঁপাইনবাবগঞ্জে এসে মিলিত হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা। জাস্ট এতটুকু জানলেই চলবে। মহানন্দা নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চল, তিস্তা নদীর উৎপত্তিও সিকিমের পার্বত্য অঞ্চল। এছাড়া করতোয়া নদী আরো আছে, করতোয়া নদী, করতোয়া, মহানন্দা, পুনর্ভবা, আত্রাই, এই সকল নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের এই পার্বত্য অঞ্চলের এই এলাকা থেকে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। কি কি নদী বললাম? তিস্তা, মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, করতোয়া, এই নদীগুলো, উত্তরাঞ্চলের এই নদীগুলো অধিকাংশই এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে, ভারত থেকে প্রবেশ করেছে। এখানে আমরা শেষ করলাম। এবার দেখেন তো এই সবুজ যে জায়গাটা, এইখান থেকে এই পর্যন্ত এই সবুজ যে জায়গাটা, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে যমুনা। এই নদীটার নাম যমুনা, যেটা আমরা সবাই জানি, এটার নাম যমুনা। এই যমুনা নদী আসলে খুব বেশি পুরাতন নয়। 1787 সালে, হ্যাঁ কত সালে? 1787 বা 87 সালে একটা বিশাল ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়ে এই যে ব্রহ্মপুত্র নদ এদিকে যাচ্ছিল, এই ব্রহ্মপুত্র নদে ফাটলের সৃষ্টি হয় এবং এইখানে আরেকটা নতুন নদীর জন্ম হয় যার নাম হচ্ছে যমুনা। এই যমুনা নদী এইখানে এসে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। কোন জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটা এবার আমরা জেনে নিব। যমুনা নদী 1787 সালে একটা ভূমিকম্প হলো, হওয়ার ফলে ব্রহ্মপুত্র নদের পেট থেকে ব্রহ্মপুত্র নদের পাড় ফেটে গিয়ে ভেঙে গিয়ে নতুন একটা নদীর জন্ম হলো, যেই নদীর নাম হচ্ছে যমুনা। এই নদীটা বাংলাদেশের উত্তর এবং কি বলে পূর্ব এবং পশ্চিম অঞ্চলকে বিভক্ত করে থাকে। এই যমুনা নদী পদ্মায় এসে তার পানি ঢেলে দিল। ঠিক আছে, এইবার যেখানে পদ্মা এবং যমুনা মিলিত হলো এই জায়গাটার নাম কি? সেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক আসে। এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। তাহলে পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে যমুনা পদ্মার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দে। ঠিক আছে, এটা রাজবাড়ী জেলার একটা জায়গা। আচ্ছা, আমরা এই অঞ্চলের নদী মোটামুটি সেরে ফেললাম। ঘাবড়াবেন না, আমি সবগুলো আবার আপনাকে গুছিয়ে দিব তথ্যগুলো, আগে একবার শুনে নেন। এবার আমরা পূর্ব অঞ্চলে যাব। পূর্ব অঞ্চলে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা নদী আছে, আমরা এই অঞ্চলটা ছেড়ে ফেললাম। এবার এইদিকে আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি। এখানে একটা মনে করেন পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে লুসাই পাহাড়। এই পাহাড়টার নাম কি?
লুসাই পাহাড়। এটা ভারতের যে 7 সিস্টার্স আছে, এই 7 সিস্টার্সের আসাম এবং মিজোরাম উভয় রাজ্য জুড়ে বিস্তৃত। একটা পাহাড় বা পর্বত কিন্তু খুব অল্প জায়গা জুড়ে থাকে না, বিশাল এলাকা নিয়ে পাহাড় বা পর্বতের বিস্তৃতি থাকে। এবার এই লুসাই পাহাড় ভারতের আসাম এবং মিজোরাম 2 প্রদেশ মিলে অবস্থিত। এবার এই লুসাই পাহাড়ের আসামের যে অংশ, লুসাই পাহাড়ের আসামের দিকে যে অংশ, সেইখান থেকে এই লাল কালারের যে নদীটা দেখতে পাচ্ছেন, সেই নদীটার জন্ম। এই নদীটা, হ্যাঁ, আসামের লুসাই পাহাড় থেকে এই লাল নদীটার জন্ম। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে বরাক নদী। কি নাম? বরাক নদী। এবার আমরা আসলে মেঘনা নদী পড়ে থাকি, যে মেঘনা নদীর উৎপত্তি আসামের লুসাই পাহাড়, কিন্তু এক্সাক্ট আসলে মেঘনা নদীর জন্ম আসামের লুসাই পাহাড়ে নয়। আবার তথ্যটা ঠিকও। কিভাবে ঠিক কিভাবে ভুল সেটা আমরা একটু দেখি। তাহলে বরাক নদী জন্ম হলো আসামের লুসাই পাহাড় থেকে। এইখানে বাংলাদেশে এই যে এই কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের বর্ডার। এইবার বাংলাদেশে এই বরাক নদী প্রবেশ করার আগেই এটা 2 দিকে ভাগ হয়ে গেল। কি হলো? বরাক নদীটা বাংলাদেশের সীমানায় প্রবেশ করার আগে 2 দিকে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে একটা ধারার নাম হলো সুরমা। এই যে এখান থেকে নীল, ডিপ নীল কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা তো নীল কালারই, তাই না? এইটার নাম হচ্ছে সুরমা। সিলেট শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এই পর্যন্ত আসলো, আমরা এসে থেমে গেলাম সুরমা নদীতে। আমরা এখানে একটু এসে থামবো। এবার বরাক নদীর আরেকটা যে শাখা, সেটা এই যে আকাশি কালার যেটা দেখতে পাচ্ছেন, এই কালার দিয়ে আমরা কুশিয়ারা নামে এটা চিনি আমরা। এই নদীটার নাম হচ্ছে কুশিয়ারা। ভালো করে খেয়াল করেন, আসামের লুসাই পাহাড় থেকে একটা নদীর জন্ম হলো, সেটার নাম বরাক। এই বরাক নদী বাংলাদেশে আসার আগেই 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ সুরমা নামে সিলেটের পাশ দিয়ে প্রবাহিত হলো, আরেকটা ভাগ কুশিয়ারা নামে এই মৌলভীবাজারের এদিক দিয়ে প্রবাহিত হলো। এই 2 নদী এক জায়গায় মিলিত হলো, একটা জায়গায় এসে মিলিত হলো। সেই জায়গাটার নাম কি? এবার আমরা এটা দেখে নেব। সুরমা এবং কুশিয়ারা এই 2টা নদী এক জায়গায় এসে মিলিত হলো এবং এই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। এই জায়গাটার নাম কি? আজমিরিগঞ্জ। এই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। এবার পরীক্ষা আপনাকে প্রশ্ন করবে যে সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? অ্যান্সার হবে আজমিরিগঞ্জে। এবার দেখেন, সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জে মিলিত হওয়ার পরে এই গোলাপি কালারের নতুন আরো একটা নদীর জন্ম হলো। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে কালনী। কালনী। এই যে গোলাপি কালারের যে নদীটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গায়, এই নদীটার নাম হচ্ছে কালনী নদী। তাহলে দেখেন, প্রশ্ন যদি আপনাকে করে যে সুরমা ও কুশিয়ারার মিলিত ধারার নাম কি, খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রশ্ন করতাম তাহলে এই প্রশ্নটাই করতাম যে সুরমা ও কুশিয়ারার মিলিত ধারার নাম কি, তাহলে অ্যান্সার অবশ্যই হতো কালনী। ঠিক আছে, কালনী নদী। এই কালনী নদী আবার এইখানে এসে আরেকটা নদীর সঙ্গে মিলিত হলো। এই যে ব্রহ্মপুত্র আসছিল, ব্রহ্মপুত্র এসে কালনীর সঙ্গে মিলিত হলো একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। কোথায় আর লিখি বলেন তো? ভৈরব বাজার। এখানে লিখি ভৈরব বাজার। এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। মনে থাকবে? তাহলে কালনী এবং ব্রহ্মপুত্র যে জায়গাটায় মিলিত হলো, ওই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। কয়টা নদীর মিলিত স্রোত এখানে আছে একটু খেয়াল করেন তো? বরাক, সুরমা, কুশিয়ারা, আবার কালনী, আবার ব্রহ্মপুত্র। অনেকগুলো নদী হচ্ছে না, আসলে 2টা নদীর প্রবাহ, মূলত 2টা নদীর প্রবাহ এই ভৈরব বাজারে এসে মিলিত হয়। এটাকে কালনী নদী বলা যেতে পারে, এটাকে সুরমা নদী বলা যেতে পারে, এটাকে কুশিয়ারা নদী বলা যেতে পারে, এটাকে বরাক নদী বলা যেতে পারে। মানে এই অংশের বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আমরা দিয়েছি, এই জন্য এত কনফিউশন। ঠিক আছে, আসলে বরাক নদী যদি বলি আমি, তাও ভুল হবে না। আমি যদি সুরমা নদী বলি, কুশিয়ারা নদী যদি বলি,
কালনী নদী যদি বলি তাহলেও ভুল হবে না, কিন্তু এদিক থেকে একটাই নদী এসছে যার নাম ব্রহ্মপুত্র। এবার আমরা ধরে নিলাম যে ব্রহ্মপুত্রের সঙ্গে কালনী অথবা সুরমা অথবা কুশিয়ারা অথবা বরাক এই নদীর সংমিশ্রণে এই সবুজ কালারের মোটা প্রশস্ত একটা নদীর জন্ম হলো, যেটার নাম হচ্ছে এই মেঘনা। মনে থাকবে? আশা করি নদী আপনাকে এইভাবে কেউ বুঝায়নি। তাহলে এই মেঘনা নদীর জন্ম কোত্থেকে হলো এবার বলেন তো? মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? মূল প্রবাহ কিন্তু এইটা, আর এই ব্রহ্মপুত্র পরে এসে যুক্ত হয়েছে এখানে, এর মূল প্রবাহ এইটা। এবার যদি আপনাকে জিজ্ঞেস করে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়, তাহলে অ্যান্সার অবশ্যই হবে যে আসামের লুসাই পাহাড়। মেঘনা নদীর জন্ম কালনী নদী, মেঘনা নদীর জন্ম সুরমা কুশিয়ারা বা বরাক নদী, এইভাবে আসে না প্রশ্ন আসবে মেঘনা নদীর জন্ম কোথায়, তাহলে অ্যান্সার হবে আসামের লুসাই পাহাড়। যদি বলে সুরমা নদীর জন্ম কোথায়, তাহলেও হবে এটাই। দেখেন এইদিকে যে কয়টা নদী আছে মেঘনা, কালনী, সুরমা, কুশিয়ারা, বরাক, এই যেই নদীরই নাম বলুক উৎপত্তি আসামের লুসাই পাহাড়। মনে থাকবে? এতগুলো আলাদা আলাদা নদী আমাদের আর পড়ার দরকার হবে না। এবার আমরা একটু নিচের দিকে আসব। কোন নিচের দিকে? এই নিচের দিকে। বলেছিলাম যে লুসাই পাহাড় আসামেও আছে, মিজোরামেও আছে। মিজোরামের যে অংশ লুসাই পাহাড়ের, সেখান থেকে এই যে নীল কালারের আরেকটা নদীর জন্ম হয়, তার নাম হচ্ছে কর্ণফুলী। এটা রস্যই হবে, আমি দীর্ঘই লিখলাম আর মুসলাম না। কর্ণফুলী কোনটা? এই নদীটা হচ্ছে কর্ণফুলী। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় প্রশ্ন যদি হয়, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়, তাহলে এর অ্যান্সার কি হবে? মিজোরামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড় থেকে মেঘনা, কালনী, সুরমা, বরাক, কুশিয়ারা এগুলোর জন্ম, আর মিজোরামের লুসাই পাহাড় থেকে জন্ম হচ্ছে কর্ণফুলী নদীর। ওকে, আচ্ছা। এর নিচে আমরা দেখতে পাচ্ছি আরাকান পাহাড়, এটা মায়ানমারে এই পাহাড়টা অবস্থিত। আরাকান পাহাড় থেকে এই যে লাল কালারের আর নিচে পিঙ্ক কালারের ছোট্ট একটা নদী আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা নদী, একটা হচ্ছে সাঙ্গু, এটা হচ্ছে সাঙ্গু, আর একটা হচ্ছে নাফ। এই যে এটা হচ্ছে নাফ। সাঙ্গু এবং নাফ নদীর জন্ম আরাকানের পাহাড় বা আরাকানের পার্বত্য অঞ্চল থেকে। ঠিক আছে, মোটামুটি এই কয়টা নদীর উৎপত্তি এবং মিলন স্থান সম্পর্কে জানলেই চলবে। এবার সময় এসেছে আপনাকে এই হিজিবিজি তথ্যগুলো একটু গুছিয়ে দেওয়ার। ঠিক আছে, এরপরে আমি যে ফাঁকা ম্যাপটা রেখেছি ওইখানে আমি এই নদীগুলো আবার একটু করে আঁকবো, আর মুখে মুখে বলবো যে কোনটা কোথায় উৎপন্ন হলো আর কার কি হচ্ছে মিলন স্থান। ঠিক আছে, আমরা চলেন এবার দেখি। আমরা প্রথমে পড়েছিলাম, এবার একই কালারে সব নদী আমরা দেখব, আলাদা আলাদা কালার নিব না। এইখান থেকে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি, পদ্মা এখানে গিয়ে থেমে গেল। এরপরে আরেকটা নদী আমরা দেখলাম যে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে এই দিক দিয়ে এসে এই পর্যন্ত থেমে গেল। এইটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, এইটার নাম হচ্ছে পদ্মা। তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থান হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, আর ব্রহ্মপুত্রের জন্ম হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এবার একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্র নদ থেকে আরেকটা নদীর জন্ম হলো যার নাম হচ্ছে যমুনা। এই যমুনা পদ্মায় এসে যে জায়গাটায় মিলিত হলো এইটার নাম হচ্ছে গোয়ালন্দ। জায়গাগুলো আমরা আরেকবার পড়বো, ঠিক আছে? আমি এই ক্লাসেই আপনাকে সব মুখস্থ করে দিয়েই তারপরে শেষ করব। এরপর ব্রহ্মপুত্র এখানে থাকলো, এখানে আসামের লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হয়েছিল। এই নদীটা বাংলাদেশে প্রবেশ করার আগে দুই ভাগে বিভক্ত হয়েছিল, একটার নাম হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা, আর এই অংশটার নাম ছিল বরাক। এই সুরমা এবং কুশিয়ারা কালনী নাম নিয়ে এই পর্যন্ত আসলো এবং ভৈরব বাজারে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হলো। ভৈরব বাজার থেকে ব্রহ্মপুত্র নদ এবং কালনী নদী একসাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে সেটা বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হলো। রাস্তায় তার সঙ্গে দেখা হলো পদ্মার। মেঘনার রাস্তায় কার সাথে দেখা হলো? পদ্মার। এবার মেঘনা এইখানে এসে পদ্মাকে জিগায়, কি খবর বোন, কই যাবি? তখন এই পদ্মা কয়, আমি বঙ্গোপসাগরে যাব। একটু খেয়াল করেন, মেঘনা
কোথায় যাচ্ছে? বঙ্গোপসাগরে যাচ্ছে। এখানে এসে দেখে পদ্মাবতী দাঁড়িয়ে আছে। এবার মেঘনা পদ্মাকে জিজ্ঞেস করলো, হে আন্টি বা হে বুবু, ঠিক আছে, কই যাবেন? তখন পদ্মা বলছে বঙ্গোপসাগরে যাব। ঠিক আছে, এবার মেঘনা বলছে আমি নিজেই তো বঙ্গোপসাগরে যাচ্ছি, চলো একসাথেই যাই। এই বলে দুজন একসাথে মিলিত হয়ে গেল। এই জায়গাটার নাম হলো চাঁদপুর, যেখানে অনেক ইলিশ পাওয়া যায়। ইলিশের বাড়ি চাঁদপুর আমরা বলে থাকি। এই হলো প্রধান এই নদীগুলো। এবার এখানে আমরা তিস্তা নদী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা নদী। এই তিস্তা নদীটা এখানে আসছিল। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে কয়েকটা নদীর উৎপত্তি হয়েছে। তিস্তা, মহানন্দা, তারপরে হচ্ছে করতোয়া, পুনর্ভবা, আত্রাই, এই নদীগুলোর জন্ম হয়েছে। তো তিস্তা এখানে আসলো চিলমারিতে। কোথায়? তিস্তা ভারতের ওই জায়গা থেকে চিলমারি এসে দেখে ওইখানে ব্রহ্মপুত্র। তখন ব্রহ্মপুত্রকে বলল, হে ব্রাদার, কোথায় যাচ্ছ? তখন বলে যে সামনে আমার ওই কালনির সঙ্গে দেখা হয়েছে, ওখান থেকে মেঘনার উপর দিয়ে আমি বঙ্গোপসাগরে যাই। এবার এই তিস্তা বললো আমাকেও নিয়ে চলো, আমিও বঙ্গোপসাগরে যেতে চাই। এই বলে তিস্তা এই ব্রহ্মপুত্রের সঙ্গে এক জায়গায় হয়ে গেল। এই জায়গাটার নাম ছিল চিলমারি। কি জায়গাটার নাম? চিলমারি। আর ব্রহ্মপুত্র এই কালনির সঙ্গে যে জায়গাটায় মিলিত হয়েছিল তার নাম হচ্ছে ভৈরব বাজার। আবার সুরমা আর কুশিয়ারা যে জায়গায় মিলিত হয়ে কালনির জন্ম দিয়েছিল, এই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। ঠিক আছে, এই কয়েকটা নদীর মিলনস্থল পড়লেই চলবে। উৎপত্তি স্থল কোথায়? এটা হচ্ছে তিব্বতের কৈলাসের মানস সরোবর, এটা ব্রহ্মপুত্র, এটা তিস্তা, এটা সিকিমের পার্বত্য অঞ্চল, এটা পদ্মা, এটা গঙ্গোত্রী হিমবাহ, এটা মেঘনা, কালদি, সুরমা, কুশিয়ারা, বরাক, এদের সবারই জন্ম একটাই, আসামের লুসাই পাহাড়। মিজোরামের লুসাই পাহাড় থেকে আরেকটা নদীর আমরা জন্ম দেখেছিলাম, যার নাম হচ্ছে কর্ণফুলী। আবার আরাকানের পার্বত্য অঞ্চল থেকে দুইটা নদীর জন্ম দেখেছিলাম, একটা হচ্ছে সাঙ্গো আর একটা হচ্ছে এদিকে নাফ। এনাফ, আর পড়তে হবে না। এই নদীর উৎপত্তি আর মিলনস্থল থেকে আর খুব বেশি পড়ার কিছু নাই। বাকি যা থাকলো সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর শাখা নদী আর উপনদী। এইটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন একটা ক্লাস নিব। নেক্সট শনিবার ঠিক রাত এই 9:15-তে ইনশাল্লাহ সেই ক্লাসটা অনুষ্ঠিত হবে, যেখানে আমি আপনাকে বলবো বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা এই প্রধান নদীগুলোর শাখা নদী এবং উপনদী সম্পর্কে। তাহলে ততক্ষণ পর্যন্ত আমি শাহিন স্যার বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।